আসসালামু আলাইকুম। হাসি পাচ্ছে, দুঃখ আছে মনের মধ্যে। আবার হাসির কথাটা আগে বইলে নেই। ওই যে মলম বিক্রেতা, ওর বাড়িতে কিন্তু হানা দিছে ওই দেশের কৃষকরা। ভাই, ওদের যে সর্বনাশ করছে এই মলম বিক্রেতা আর ওই শুভেন্দু, ওই যে 3 বাটি গরুর মাংস খাইছে যে ওই বেটা আর এই মলম বিক্রেতা, এই দুজনে মিলা ওই দেশের কৃষকের হোটেল ব্যবসা, পর্যটক ব্যবসা সব কিছুতে ধস নামায় দিছে। কারণ ওরা তো চলে আমাদের দিয়েই, তাই না? আমরা যাই ওইখানে টাকা পয়সা খরচ করি, কিন্তু আমরা যাচ্ছি না। আমরা ওদের পেঁয়াজও নিচ্ছি না, আলুও নিচ্ছি না। সেই পেঁয়াজের দাম হয়ে গেছে 2 টাকা 2.5 টাকা। কৃষকের কান্নাকাটি, সবাই যায়া ওই মলম বিক্রেতার বাড়িতে হানা। ওরে খুঁজা পায় নাই, পাইলে কিন্তু খবর আসিল। ওর বাড়ির সামনে পচা আলু, পচা পেঁয়াজ ফেলে স্লোগান দিচ্ছে, প্রতিবাদ করতেছে এবং বলতেছে এই লোকে আমাদের সর্বনাশ করছে এবং ওর বাড়িটাকে নাকি পাবলিক টয়লেট বানাবে। হ্যাঁ, ওদেরই নিউজ। কিন্তু আপনারা যারা ওদের নিউজ ফলো করেন তারা আমার এই কথার সাথে একমত হবেন। আরেকটা মজার ব্যাপার হয়েছে, ওই যে শুভেন্দু 3 বাটি গরুর মাংস খাইছে যে, ওরে ধৈরা বুঝছেন জুতা পিটা করছে, পাবলিক জুতা পিটা করছে। এই করার পেছনে কারণ বাজে উক্তি। উনি মমতা ব্যানার্জিকে নিয়ে না খুব অসভ্য একটা আচরণ করছে, খারাপ একটা কথা বলছে। সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির দলের লোকেরা ধৈরা জুতা পিটা যায়, দৌড়াইয়া পালাইছে লোকাল থানায়। এই হলো অবস্থা, বুঝছেন? আমি জানি না আপনারা কতটা মজা পাইলেন এই নিউজে। আমি মজা পাইছি। এরা আরও জুতা পিটা খাবে, সামনে আরও খারাপ দিন আসতেছে এদের। এখনই তো কান্নাকাটি, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, পুরা কলকাতা অচল হয়ে গেছে। ভারতের সঙ্গে আমাদের টোটাল ভারতের সঙ্গে যে সম্পর্ক, তার চেয়ে অনেক বেশি গভীর সম্পর্ক কলকাতার সাথে। তারাও বাঙালি, আমরাও বাঙালি। এই দুই বাংলার সম্পর্কটাকে নষ্ট করছে এই দুই। গালি আসতেছে মুখে, যাই হোক, গালি দেব না। এখন আসি আমি কষ্টের কথায়, দুঃখের কথায়। আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের কথা বলবো আমি। মুক্তিযোদ্ধাদেরকে কেউ অসম্মান করবে এটা কিন্তু এই জাতি মেনে নেবে না। একজন মুক্তিযোদ্ধাকে কুমিল্লায়, ওনাকে রাস্তায় পেয়ে উনি ওষুধ কিনতে যাচ্ছিলেন, ওনার গলার মধ্যে জুতার মালা পরাইয়া দিয়েছে কয়েকজন মিলিয়ে। এরা কারা? এদের রাজনৈতিক একটু পরিচয় পাওয়া গেছে, জামাতের সঙ্গে এদের সম্পর্ক। কিন্তু জামাতের আমির সাহেব উনি বইলা দিছেন যে না, ওরা হয়তো আমাদের সাপোর্টার কিন্তু আমাদের কর্মী না। মানে এড়িয়ে গেছে। কিন্তু এড়িয়ে যাক আর যাই হোক, উনি যে দলই করুক না কেন, দল করলে কি আসে যায়, কিন্তু দল করে আপনি অন্যায় করবেন আর ক্ষমা পাবেন সেটা তো হয় না। সরকার খুবই বিব্রতকর অবস্থায়, অলরেডি আদেশ করছে খুঁজা বাইর করতে অপরাধীকে। এই যে যার গলায় মালা দিল, আব্দুল হাই বোধ ওনার নাম, আমার সঠিক মনে নাই, নামটা ভুল হইলে ক্ষমা করবেন। উনি কিন্তু 9টা মামলার আসামি। আরে বাপ রে বাপ, দাগি, এক দাগি আসামি। এই মামলাগুলো কবে হয়েছে? এই 4 তারিখের পরে, মানে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে? না 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 না, এই মামলাগুলো হয়েছে আওয়ামী লীগ আমলেই। দেখেন, আওয়ামী লীগই একজন মুক্তিযোদ্ধাকে 9টা মামলা দিছে। এর মধ্যে মার্ডার কেস আছে, রাজধানী আছে, বহু রকম মামলা আছে তার পিছনে। সে পলাতক ছিল আওয়ামী লীগ আমলে। এখন দেখেন একজন মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ দৌড়ের উপরে রাখছে, আমরা কেউ জানি না, কারণ এসব পত্রপত্রিকায় লেখা হইতো না। সেই ভদ্রলোক, সেই মুক্তিযোদ্ধা, এই যে এখন দেশ স্বাধীন হয়েছে নতুন কইরা মনে কইরা উনি বাড়িতে ফিরছেন। উনি পলাতক ছিলেন, ওষুধ কিনতে বাইর হয়েছে। উনি ভাবছে যে এখন ভাই ন্যায় বিচার পাবো, ওনার উপরে হয়তো অন্যায় হয়েছে উনি মনে করেন। 9টা মামলা, বাপরে বাপ, 9টাই কি ভুয়া? কারা করলো? ওই যে আওয়ামী লীগের মধ্যেই, বুঝছেন, দ্বন্দ্ব ছিল। কারণ একটা দল অনেক দিন ক্ষমতায় থাকলে না, ওই এই দল বঞ্চিত হইতেছে, এই দল তখন মাথা চাড়া দিয়া উঠে তারা নিজেরাই যুদ্ধ করে, মারামারি করে। ওই যে স্বতন্ত্র গিয়া দাঁড়ায় কেন? কারণ কেন্দ্র থেকে তাদের টিকিট দেয় না। কিন্তু টিকিট না দিলেও কি হবে, কানে কানে বইলা দেয় যে তুমি কিন্তু পপুলার, তুমি দাঁড়াও, আর আমরা যারে টিকিট দিতেছি এটা জাস্ট আমরা জানিও ফেল করবে, কিন্তু তুমিও আমাদের, সেও আমাদের, মিলামিশা ইলেকশন করো।
এইভাবেই কিন্তু 3টা নির্বাচন হয়ে গেছে, যার জন্য দেশে এই অরাজকতা। আর এই 3টা নির্বাচন কইরা কি অর্জন করলো, কতটা দেশের উন্নতি করলো আমরা সবাই জানি। কিন্তু আসলে কিন্তু শেখ হাসিনা অনেক উন্নতি করছে, কিন্তু উন্নতি করলে কি হবে? প্রত্যেকটা উন্নতি থেকে বুঝছেন, মানে উন্নতি যদি কইরা থাকে এইটুক নিয়ে গেছে, এইটুক আবার এইটুক দিয়ে দিছে ভারতকে। এখন তো ভারতে আছে। বাংলাদেশ সরকার কিন্তু প্রথম দিকে বলছিল যে যতক্ষণ বিচার রায় না হবে ততক্ষণ আমরা ওনাকে চাইব না, কিন্তু যেহেতু মামলা হয়ে গেছে এখন ওনারা চাইছেন, বাংলাদেশ সরকার চাইছে কিন্তু ভারতের কাছে। পুরো ভারতের মিডিয়া আজকে যা দেখেন পাগল হয়ে গেছে যে শেখ হাসিনাকে কি দিবে মোদি, এই প্রশ্ন তারাই বলতেছে। এবং একটা জিনিস দেখেন, ওদের এখন নিউজ দেখলে না একটু বোঝা যায় ওরা চেঞ্জ হইতেছে। ওদের মধ্যে প্রশ্ন জাগছে যে শেখ হাসিনার কারণে কেন আমরা এই 18 কোটি মানুষের সাথে দ্বন্দ্ব করব, আমাদের ব্যবসা বাণিজ্য সবই তো ধ্বংস হয়ে যেতেছে। ওদের মধ্যেই কিন্তু এখন বলা হচ্ছে শেখ হাসিনাকে রেখে দিল্লিতে বিরিয়ানি খাওয়ানো হবে কেন, আবার উনি এখানে বৈশা বৈশা রাজনীতি করবে কেন। হ্যাঁ, উনি এর মধ্যে 4 থেকে 5টা মিটিং করে ফেলছে, অনলাইনে পোস্টারও ছাপাইছে, সব বিদেশে দেখবেন যে ইনডোর মিটিং আর কি, বহু লোকজন হয়েছে, স্যুট টাই পয়রা সবাই চলে আসছে। বুঝেনি তো নেত্রী আসবে মানে পর্দায় আসবে, কিন্তু আসে নাই। অডিও ওই শোনার জন্যই সবাই পাগল। কিন্তু এখন কি কোনো অডিও কল আসবে? আমার মনে হয় আর আসবে না, আমার মনে হয় আর আসবে না। কারণ ভারত সরকার এখন তাকে বলবে যে ম্যাডাম আপনাকে তো চাইতেছে, বুঝছেন, আইন কানুনের ব্যাপার আমরা দেব না, ঠিক আছে, কিন্তু আপনাকে চুপ থাকতে হবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু বলছিলেন এবং খুব স্পষ্ট ভাষায় বলছিল যে ওনাকে চুপ থাকতে হবে যতক্ষণ আমরা চাইব না। উনি যদি চুপ থাকতেন না আরও স্লোলি আগাইতো ঘটনাগুলা। এখন ঘটনাগুলো না খুব দ্রুত আগাচ্ছে। হ্যাঁ, ইউনূস সরকারই তো বলছিল যে আইনের ব্যাপার, আইন যখন চাইবে তখন, কিন্তু এখনই কিন্তু চায়া ফেলাইল। আইনের তো এখন রায় হয় নাই, এখনো বিচার চলতেছে, বিচার শুরু হয়েছে। এই চায়া ফেলার পেছনে কারণ একটাই, ওই যে অডিও কলে উনি যেভাবে থ্রেট করতেছিলেন, এটাকে তো রাজনীতি বলে না, এটাকে বলা হয় রংবাজি। উনি যতগুলো অডিও কলে কথা বলছেন প্রত্যেকটার মধ্যেই ছিল রাহাজানি, থ্রেট, রংবাজি। উনি যদি ওই অডিও কলগুলোতে খালি বলতো যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, কিন্তু আমাদের কি কারণে ভুল হয়েছে এটা জাতির সামনে আমি ভাষণ দিয়ে বলতে চাইছিলাম, আমাকে বলার সুযোগ দেয় নাই। এবং উনি কিন্তু ইচ্ছা করলে ওনার মোবাইল থেকে একটা ভাষণ দিয়ে জাতিকে বুঝাইতে পারতেন বা ওনার দলকে বুঝাইতে পারতেন যে কি ঘটনা ঘটছে, কিন্তু তা করে নাই। কিন্তু উনি উল্টা টেলিফোনে বলতেছে 370টা 73টার মার্ডার করার লাইসেন্স পেয়ে গেলাম, আইসাই আমি এটা করুম। চিন্তা করছেন এগুলো মাইনা নিবে? ভয়ের ব্যাপার না, ত্রাসের ব্যাপার না, যার জন্য সরকার খুব দ্রুত বেগে এগোচ্ছে। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, আমরা যতটা ওনাকে নরম মনে করতেছি অতটা নরম না। উনি সংস্কার করবে কি করবে না করবে জানি না, কিন্তু একটা জিনিস করবেই, শেখ হাসিনার বিচার এবং যারা পালায় গেছে তাদেরকে আনার চেষ্টা। এখন প্রশ্ন হচ্ছে ভারত কি দিবে? না, এর আগেও আমি আপনাদেরকে বলছি যারা আমাকে ফলো করেন যে ভারত ওনাকে তো দিবেই না এবং ভারত থেকে কোথাও যাইতেও দিবে না। হ্যাঁ, এখন এই যে ট্রাম্প যদি আসে 20 তারিখে ক্ষমতা আসে, ট্রাম্পের কাছে যে যারা চিঠি লেখে আমাদের জয় ভাইগনা যে আমার মাকে আমি আমার কাছে নিয়ে আসতে চাই, ট্রাম্প তো রাজি হয়ে যাবে, কারণ এই নির্বাচনে অনেক খরচ করছে তো আওয়ামী লীগ সরকারের কাছে অনেক টাকা। তো ওই ট্রাম্পের জোরেই তো বলছিল আমি আসতেছি, তাই না? ওই ট্রাম্পের জোরেই তো বলছে 173 জনের দেইখানে এবং বলছে না যে ট্রাম্পকে তোমরা সহযোগিতা করো, বিদেশে যারা কর্মী সবাইকে তো বলছে। তো ট্রাম্প তো আসছে, তো কি হয়েছে? ট্রাম্প বৈশা শেখ হাসিনাকে নিয়ে ভাবতে যাবে? বলেন, পৃথিবীর কত মূল্যবান কাজ রয়ে গেছে। এত বড় দেশের প্রেসিডেন্ট ওইখানে পালায় গেছে একজন আসামি যার বিরুদ্ধে
শত শত মামলা, তাকে বাঁচাইবার জন্য কথা বলবে, এটা কোনো কথা? এগুলো আমরা বিশ্বাস করতে চাই না। এবং মোদী সরকারও শেখ হাসিনাকে কোথাও যাইতে দিবে না, বাংলাদেশও দিবে না। কেন দিবে না? এর পিছনে ভাই সোজা একটা অঙ্ক আছে, একটা না দুইটা অঙ্ক। একটা হইলো যে ভারত বুঝাইতে চাইবো যে দেখো আমাদেরকে যারা সাপোর্ট করছে, বিপদে পড়ছে, তাদেরকে আমরা রক্ষা করছি, বাড়ি গাড়ি সব কিছু দিয়ে রাইখা দিছি। বাংলাদেশ সরকার চাইছে, সারা দুনিয়া থেকে চাইছে, দেই নাই, মানে রক্ষা করছি, মানে আমার সাপোর্টে থাকলে আমি রক্ষা করব। এই একটা সংবাদ, মানে মেসেজ দিয়ে দেওয়া মানুষের মনের মধ্যে। আরেকটা কি জানেন, আমি এই গত 4 মাসে অডিও কল থেকে যেটুকু বুঝতে পারছি, আর আমার ফাঁসি চাই এই বইটা থেকে আমি যেটুকু বুঝতে পারছি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু এক জায়গায় টিকে থাকার মানুষ না, মানে এক কথার মানুষ না। উনি এমনও তো হইতে পারে বাংলাদেশকে যখন আসবে, ওনাকে নিয়ে আসবে, উনি এমন এমন কিছু কথা বইলা ফেলতে পারে যে আমাকে ব্ল্যাকমেল কইরা ভারত এগুলো করায় নিছে, এমন কথা বইলা ফেলতে পারে। বা বিদেশে গেলে বিদেশি সাংবাদিকদের কাছে মুখ খুলে দিতে পারে, যখন দেখবে যে ভারত তাকে জন্য কিছু করে নাই তখন মুখ খুলে দিবে, যার জন্য ভারত ওনাকে মেহমান হিসাবে রেখে দিবে। কিন্তু ভারত আবার কি করবে জানেন, ওনার দেশের রাজনীতিদের যারা রাজনীতি করে ওদেরকে শিখাই দিবে তোমরা আন্দোলন করতে থাকো, ওনার বিরুদ্ধে আন্দোলন করো। দেখুন খুব কিছুদিনের মধ্যেই ওদের টিভির দিকে নজর রাখেন, ওদের মিডিয়ার দিকে নজর রাখেন, খুব অল্প দিনের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে এই মোদি মিডিয়া। কেন? শেখ হাসিনাকে বুঝাবে একদম চুপ ম্যাডাম, কোনো কথা কইেন না, দেখেন না আমার দেশের লোকও খেপে গেছে। এটা হইল রাজনীতি। যাই হোক, ওনাকে ধৈর্য আনুক না আনুক, বিচার হোক না হোক, এগুলো হচ্ছে বড় ব্যাপার, বুঝছেন? দেশের মানুষ কিভাবে বাঁচবে সেটা চিন্তা করেন। যেটা লুটপাট হয়ে গেছে আইনের মাধ্যমে তো আসবেই সেগুলা। আইন এগুলা যদি মনে করে ধৈর্য আনতে পারবে, ধৈর্য আনুক, কিন্তু সরকারের সাথে ইনভলভ হওয়া উচিত না। আইনকে আইনের গতিতে আগাইতে দেন। সরকারের উচিত শুধু মানুষের পেটের দিকে তাকানো। দুনিয়া में है दो चीज, एक है पेट और एक है पेट का नीच। নিষ্ঠা বাদ দেন, নিষ্ঠা যার যার তার, কিন্তু পেট দেখতে হবে এই রাষ্ট্রকে, গরিব মানুষের দিকে তাকাইতে হবে। ঋতু আসে ঋতু যায়, নির্বাচন আসে নির্বাচন যায়। ওই যে 20 টাকার রিক্সা ভাড়া, যেখানে এখান থেকে ওইখানে যাবেন যে আপনি 20 টাকা রিক্সা ভাড়া, হয়তো এটা 30 টাকায় হবে। ওই রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালাই থাকবে, রিক্সাওয়ালা রিক্সাওয়ালাই থাকতে চায়, সে কিছু হইতে চায়ও না, কিন্তু 2 মুঠা খাইতে চায়। হ্যাঁ, 2 মুঠা খাইতে চায়, ওই দিকে তাকাইতে হবে। এখন ওই যে পলিথিন সংস্কার করবো, পলিথিন ছড়াবো, ওই যে সেন্ট মার্টিনে রাত্রে যাপন করতে পারবেন না, ওই যে গাছ কাটা ঠিক না, পরিবেশ বান্ধব, এইসব আলাপ খিদা পেটে ভাল লাগে? ভাল লাগে না। সবার জন্য সবাই দোয়া করবেন, গরিবের জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।